সালটা ছিল 1975 থেকে 90। লেবাননে তখন মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে গৃহযুদ্ধ চলছিল, যে রক্তক্ষয়ী যুদ্ধে মারা গিয়েছিল 1.5 লাখেরও বেশি মানুষ। আজ সেই সময়কার একটি গ্রামের গল্প শোনাবো, যে গ্রামের মুসলিম এবং খ্রিস্টান মহিলারা শান্তির জন্য বেছে নিয়েছিল এক অন্যরকম পথ। এই একটি গল্প আপনাদের অনেক হাসাবে আর সেই সাথে প্রচন্ড কাঁদাবেও। মুভির নাম হোয়ার ডু উই গো নাও, অর্থাৎ আমরা কোথায় যাব। এটি একটি লেবানিজ ফিল্ম। তো আর কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে একজন মহিলা ব্যাকগ্রাউন্ড থেকে বলে, আজ আপনাদের যে গল্পটি বলতে চলেছি সেই গল্পের মানুষেরা নিয়মিত প্রার্থনা করে আবার রোজাও রাখে, আর যে গ্রামে তারা থাকে সেটি চারদিক থেকে অবরুদ্ধ। এই গ্রামের চারপাশে হাজার হাজার মাইন পুঁতে রাখা আছে। গল্পটি খ্রিস্টান এবং মুসলিমদের গল্প। ইতিহাসে যারা লড়াই করে হারিয়েছে অনেকগুলো জীবন, কিন্তু এই গ্রামের মুসলিম এবং খ্রিস্টানরা এখন শান্তি চায়। তারা শান্তির পথ বেছে নিয়েছে, আর এই গ্রামের শান্তি রক্ষার সব থেকে বড় দায়িত্ব তুলে নিয়েছে আমরা এই গ্রামের মহিলারা। আমাদের পুরো দেশ লেবাননে চলমান মুসলিম খ্রিস্টান দাঙ্গা আমাদের গ্রামে যেন না পৌঁছাতে পারে, তার জন্য আমরা পুরো গ্রামের মহিলারা সবাই মিলে একসাথে লড়াই করছি, কারণ আমরা জানি স্বজন হারানোর ব্যথা কি। ইতিমধ্যে আমরা এই ধর্মীয় যুদ্ধে হারিয়েছি অনেক প্রিয়জন। পরের দৃশ্যে আমরা দুটো ছেলেকে দেখতে পাই। একজনের নাম নাসিম, আরেকজনের নাম রোকস। তারা শহর থেকে ফিরে আসছে। তাদের সাথে ছিল বড় একটি ডিশ। এই গ্রামে ঢোকার শুধুমাত্র একটি রাস্তা। এই গ্রামে আজ প্রথম টিভি দেখানোর ব্যবস্থা করা হচ্ছে, তাই গ্রামের বাচ্চারা তো মহা খুশি। তারাও নাসিম আর রোকসের সাথে সাথে দৌড়াচ্ছে। নাসিমরা একটু পাহাড়ের উপরে এসেছে। তারা আসলে চেক করছে কোথায় ভালো সিগন্যাল পায়। এদিকে তখন আমরা গ্রামের মেয়রকে দেখতে পাই। সে চিৎকার করে নাসিম আর রোকসকে ডাক দেয়। সে বলতে থাকে এখানে সিগন্যাল পাওয়াটা ইম্পসিবল, আর তাছাড়া চারদিকে মাইন বেছানো, তোরা সাবধানে পা ফেলিস। আর ঠিক তখনই একটি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েকজন সেদিকে চলে যায়, আর বাকিরা পাহাড় পেয়ে উপরে উঠতে থাকে। একটি জায়গায় এসে নাসিম খুব ভালো সিগন্যাল পায়। দৃশ্য পরিবর্তন হয়। এই যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, তার নাম আমাল। মুভি শুরুতে ব্যাকগ্রাউন্ড থেকে ওই কথাগুলো ইনিই বলছিলেন। তিনি এই গ্রামের একমাত্র ক্যাফের মালিক, আর এই লোকটির নাম হচ্ছে রবি। সে পেশায় একজন পেইন্টার। আমাল আর তার মাঝে একটি কেমিস্ট্রি রয়েছে, যেটা গ্রামের প্রায় সবাই জানে। আজ সকালে যে মাইন বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণে একটি ভেড়া মারা গিয়েছে, আর এটি এই গ্রামের নিত্যদিনের ঘটনা, যেটা নিয়ে গ্রামবাসীরা বেশ উদ্বিগ্ন। এদিকে নাসিম আর রোকস মেয়রের বাসা থেকে তাদের পুরনো টিভিটা নামাচ্ছিল, যেটা অনেক আগে থেকেই উপরে তোলা ছিল। গ্রামের একমাত্র চার্চ থেকে ফাদার নিজেই ব্যবস্থা করে দেন চেয়ারের। বিকেল বেলা থেকে গ্রামের সবাই যে যার মতো করে রেডি হচ্ছে। অনেকেই ইতিমধ্যে বাসা থেকে বেরিয়ে পড়েছে। আমালও সেদিকে যাচ্ছে। সেই গ্রামের সব থেকে সুন্দরী মহিলা, আর সবার সাথে তার সম্পর্ক ভালো। গ্রামের মহিলারা টিভি দেখতে যাবার আগে নিজেদের সাথে করে সাধ্যমতো খাবারও নিয়ে যাচ্ছে। সবাই দলে দলে হাতে লাইট নিয়ে রওনা হয়েছে সেই কাঙ্ক্ষিত জায়গার দিকে। চারদিকে এক উৎসব মুখর পরিবেশ, কারণ এই গ্রামে বিনোদনের সুযোগটা খুবই কম, আর সেখানে টিভিতে এক বড় বিলাসিতা। মুসলিম খ্রিস্টানরা সবাই একসাথে বসেছে। গ্রামের তরুণরা তো নাসিমা রোকসকে বাহাবা দিচ্ছে। সকালে মারা যাওয়া বকরিটি রহিম চাচা জবাই করে সকলের জন্য গ্রিল করছেন। এই খুশির মুহূর্তে বাচ্চারাও এসেছে তাদের বাবা মায়ের সাথে। কিছুক্ষণের মধ্যে গ্রামের মেয়র এসে উদ্বোধনের জন্য হাজির হন। সবাই চিৎকার করে ওঠে আর শীষ বাজাতে থাকে। হাততালিতে চারদিক ফেটে পড়েছে। মেয়র ঘোষণা করতে থাকেন, আজ আমাদের গ্রামের জন্য এক ঐতিহাসিক দিন। এই গ্রামের প্রথম টিভি দেখানো হবে, আর তার থেকে বড় বিষয় হচ্ছে আমাদের সামনে বসে আছেন আমাদের মসজিদের ইমাম এবং চার্চের ফাদার, আর এটাই হচ্ছে আমাদের গ্রামের ইউনিটির সব থেকে বড় সিম্বল। মেয়র নাসিম আর রোকসকেও ধন্যবাদ জানায় এতটা কষ্ট করার জন্য। তারপর তিনি ধন্যবাদ দেন আবু আলীকে, যে তার ভেড়াটা সবাইকে খাওয়ানোর জন্য রেডি করছেন। সবাই আবু আলীর নাম ধরে চিৎকার করে ওঠে। এরপর মেয়র বলেন, এই গ্রামে আমরা মুসলিম খ্রিস্টান দুই পক্ষই বসবাস করি, কিন্তু এই পুরো গ্রামটা মিলে আমরা একটা পরিবারের মতো। আর সর্বশেষ মেয়র ধন্যবাদ দেন তার সহধর্মিনীকে, যে তাকে সকল কাজে সাপোর্ট করে। এরপর মেয়র টিভির সুইচ অন করে উদ্বোধন ঘোষণা করেন। টিভিতে একজন উপস্থাপিকা সংবাদ পড়ছিল, কিন্তু ওখানে যারা উপস্থিত ছিল, বিশেষ করে পুরুষরা, কারোই খেয়াল সংবাদের দিকে ছিল না, বরং ছিল এই উপস্থাপিকার দিকে, কারণ এমন ড্রেসে মহিলাদের দেখে তারা কেউই অভ্যস্ত না। আর এই বিষয়টি গ্রামের মহিলারা খুব ভালোভাবেই বুঝতে পারে। তাই তো তারা পরদিন চলে যায় গ্রামের কাপড়ের দোকানে ওই টাইপের কাপড় কিনতে, যাতে করে তারা বাড়িতে স্বামীদের সামনে পড়তে পারে। তারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। এরই মধ্যে আমাল সেখানে আসে। তাদের ঝগড়াটা থেমে যায়। আমালের কাছে তারা পরামর্শ চায়, আর পরক্ষণেই তারা আমালের সাথে রবিকে নিয়ে মজা করতে থাকে। আমাল তার ক্যাফেতে ফিরে আসে। রবি তখনও কাজ করছিল। তাদের দুজনের মধ্যে চোখাচোখি হয়ে যায়। রবি তার দিকে তাকিয়ে আপন মনেই গান গাইছিল। আমালও মাঝে মাঝেই খেয়াল করছিল। আমি তো আপনাদের আগেই বলেছি, এই দুজন মানুষের মধ্যে লাভ কেমিস্ট্রি রয়েছে, কিন্তু কেউ কাউকে এখনো সরাসরি বলতে পারিনি। গানের সুরে সুরে দুজনই কল্পনায় হারিয়ে যায়, আবার মাঝে মাঝে বাস্তবতায় ফিরে আসে। এভাবেই বেশ কিছুক্ষণ চলতে থাকে। আমালও কল্পনা করতে থাকে, আর এই কল্পনা থেকে তারা পুরোপুরি বাস্তবতায় ফিরে আসে একজন মহিলার চিৎকার চেঁচামেচিতে।
সে তার ছেলেকে বকাবকি করছে, কারণ সে ঘরের কাজ ঠিকভাবে করছে না, আর সে বিচার সে আমাল আর রবির কাছে দেয়। দৃশ্য চলে আসে ভোরবেলা, মসজিদে আজান হচ্ছিল। আমরা দেখতে পাই গ্রামের চার্চ আর মসজিদটা একদমই পাশাপাশি। এই গ্রামের মানুষদের ইনকামের প্রধান মাধ্যম হচ্ছে ঘরে তৈরি বিভিন্ন জিনিস শহরে নিয়ে বিক্রি করা। আর পুরো গ্রামের হয়ে এই কাজটি করে নাসিম আর রোকস। নাসিমের মা নাসিমের পকেটে কিছু টাকা দিয়ে বলে, তুই নিজের জন্য একটা শার্ট কিনে আনিস। এরপর নাসিম আর রোকস দুই বন্ধু মিলে পুরো গ্রাম থেকে সকল মালামাল কালেক্ট করে। তারপর তারা দুজন মিলে রওনা হয় শহরের দিকে, গ্রামের ওই একমাত্র রাস্তা ধরে। তাদের গাড়িতে কি নেই, জ্যাম জেলি আচার থেকে শুরু করে রুটি, যার কাছে যা কিছু থাকে সবকিছু বিক্রি করার জন্য তারা এই দুজন মানুষের কাছে দেয়। এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, তার নাম সাচিন। দেশ জুড়ে যেমন গৃহযুদ্ধ চলছে, এই বিষয় নিয়ে এই লোকটির কোনো মাথা ব্যথা নেই। সে সবসময় শুধু গানের মধ্যেই ডুবে থাকে। গ্রামের প্রায় সকল মহিলা বেশিরভাগ সময় আমালের ক্যাফেতে আড্ডা দেয় আর বিভিন্ন জিনিস বানাতে থাকে বিক্রি করার জন্য। আর তারা নিজেদের মধ্যে লেবাননের গৃহযুদ্ধ নিয়ে কথা বলছিল, আর তাদের পাশে পুরুষেরা নিজ নিজ কাজে ব্যস্ত। আমালও তার হাতের কাজগুলো করছিল আর মাঝে মাঝে মহিলাদের গল্পের টপিক শুনছিল। কিন্তু হঠাৎই রেডিওতে খবর শুরু হয়, দেশে আবারও নতুন করে মুসলিম খ্রিস্টানদের দাঙ্গা শুরু হয়েছে। আজ মারা গিয়েছে অনেক মানুষ। এই খবর শুনে মহিলাদের চোখগুলো বড় হয়ে যায়। তারা পুরুষদের উপর লক্ষ্য রাখতে থাকে, আর আমাল তো সাথে সাথে রেডিওটি অফ করে দেয়। এরপর মহিলারা কয়েকজন মিলে পুরো রেডিওটির অ্যান্টিনা খুলে ফেলে, যাতে এই খবর পুরুষদের কান পর্যন্ত না পৌঁছায়। তাহলে এই গ্রামেও দাঙ্গা শুরু হয়ে যাবে। আজও রাতের বেলা গ্রামের সবাই মিলে টিভি দেখছিল। হঠাৎই টিভিতে একটি খুব রোমান্টিক সিন চলে আসে, যেটা দেখে ওখানে থাকা সকল মহিলারা খুবই অপ্রস্তুত হয়ে যায়। মেয়ের ওয়াইফ তখন বলে, এখানে বাচ্চারাও রয়েছে, টিভির চ্যানেলটা চেঞ্জ করা দরকার। কিন্তু পুরুষরা মুখ হা করে দেখছিল। তখন অন্যান্য মহিলারাও কমপ্লেন করে। তখন বাধ্য হয়ে একজন চ্যানেল চেঞ্জ করতে শুরু করে। হঠাৎই তাদের সামনে থেকে একটি নিউজ চ্যানেল চলে যায়, আর সাথে সাথে একজন বলে ওঠে, আমি শুনতে পেয়েছি জরুরি অবস্থার কথা বলা হয়েছে। কিন্তু গ্রামের মহিলারা তো পুরো বিষয়টি জানে, তাই তারা অন্য চ্যানেল দেখতে চায়। কিন্তু তারপরও নিউজে দেওয়া হয়। মহিলারা একজন আরেকজনের দিকে তাকাতে থাকে, আর যখনই সেই নিউজটি বলতে যাবে, তখন একজন মুসলিম মহিলা উঠে দাঁড়িয়ে ঝগড়া শুরু করে দেয়। আর এই ঝগড়া মুহূর্তের মধ্যে সকল মহিলাদের মধ্যে ছড়িয়ে পড়ে। এটা তো আসলে তাদের প্রি প্ল্যান। সবাই তো আসলে অভিনয় করছিল, যাতে পুরুষরা নিউজের কোনো কথা শুনতে না পায়। আর এই কাজটিতে তারা শতভাগ সফল হয়। পুরুষরা নিউজটা শুনতে পায় না। কিন্তু এখানেই শেষ নয়। রাতের বেলা আমাল সহ কয়েকজন মহিলা বের হয়েছে এই সমস্যার পার্মানেন্ট সলিউশনের জন্য। তারা এই গ্রামে টিভি রাখতে চায় না, তাহলে পুরুষরা এই খবর জেনে যাবে। তাই কয়েকজন মিলে একদম পাহাড়ের উপরে এসেছে। একে একে তারা টিভির সকল তার কেটে দেয়। এদিকে নাসিম আর রোকজের আজ ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছে। নাসিমের মা নাসিমকে অনেক বকাঝকা করছিল। নাসিমরা শহর থেকে পেপার নিয়ে এসেছে। এই গ্রামের মানুষ একদিনের পরের পেপার পড়ে। নাসিমের মা পেপারগুলোর মধ্যে একটি লিফলেট খুঁজে পান, রাশিয়ান একটি ডান্স গ্রুপের লিফলেট। তারা বিভিন্ন জায়গায় যেয়ে নাচ দেখায়। পরদিন সকালবেলা প্রথমে মহিলারা পেপার পড়ছিল। পেপার জুড়ে তো সেই দাঙ্গার নিউজ। মহিলারা চিন্তা করছে এটা নিয়ে কি করবে। তখন একজন মহিলা বলে, আমি খুব ভালোভাবে জানি এটা নিয়ে কি করতে হবে। সে সকল পেপার নিয়ে উঠে যায় আর রুটির চুলোর মধ্যে দিয়ে দেয়। সেগুলো পুড়তে থাকে। এটা দেখে সকল মহিলারা হাসতে থাকে। এই বিপদটাও কাটানো গেল। পরদিন সকালবেলা রোকস এসে দেখে তাদের টিভির সামনে বক্স থেকে শুরু করে সকল কিছু ভাঙাচোরা। তাই রোকস একটি সাউন্ড বক্সের জন্য চার্চে যায়। রোকস কিন্তু মুসলিম। সে সাউন্ড বক্স নামাতে যেয়ে সেখান থেকে প্রায় পড়ে যাচ্ছিল, আর ভুলক্রমে চার্চের ক্রিজটা ভেঙে যায়। এই বিষয়টি একটি বড় ইস্যু হতে পারে। তাই চার্চের ফাদার সকলের উদ্দেশ্যে বলে, আমি আপনাদের আগেই বলেছিলাম আমাদের চার্চের কনস্ট্রাকশন অনেক নড়বড়ে হয়ে গিয়েছে, আর তার ফলাফল তো আপনারা সবাই দেখলেন। আমাদের ক্রিজটা ভেঙে গেল। আসলে ফাদার চাচ্ছিলেন না এই বিষয়টা কোনো ধর্মীয় দাঙ্গায় পরিণত হোক। পরদিন হঠাৎই গ্রামের মসজিদের মাইকে ছাগল ভেড়ার ডাক শোনা যাচ্ছিল। ইমাম সাহেব তো লাফ দিয়ে ওঠেন। গ্রামের সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। এক পাল ছাগল মুরগি মসজিদের মধ্যে প্রবেশ করেছে। গ্রামের সবাই ছুটে আসে মসজিদে। তারা সেগুলো তাড়াতে শুরু করে। কিন্তু সেখানে তখন একজন রাগান্বিত লোক আসে। আর এই ছাগলের পাল ছিল মূলত একজন খ্রিস্টান লোকের। তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে সেটা প্রায় মারামারি হতে যাচ্ছিল। কিন্তু গ্রামের সবাই মিলে তাদের বাধা দিতে থাকে। ইমাম সাহেব পরিস্থিতি সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন। একসময় পরিস্থিতি শান্ত হয়। আর পরের দৃশ্যেই দেখা যায় গ্রামের মহিলারা সবাই মিলে মসজিদ পরিষ্কারের সর্বোচ্চ চেষ্টা করছে। তারা একদম পরিষ্কার করে মসজিদের ভিতরের অবস্থা ঠিক আগের মতো করে ফেলে। অন্যদিকে এই বিষয়টি নিয়ে গ্রামের পুরুষদের মধ্যে এখনো তর্ক বিতর্ক চলছে। ইমাম সাহেব মুসলিম লোকদের মসজিদে ডাকেন। তিনি সবার উদ্দেশ্যে বলছেন, দেখুন, আমরা এই গ্রামে শান্তি চাই। আমরা এখানে দুই ধর্মের মানুষ বাস করি। আমরা মিলেমিশে থাকতে চাই। তখন সেই লোকটি ইমাম সাহেবের উদ্দেশ্যে বলে ওঠে, তাহলে ওরা এই কাজটি কেন করলো? ইমাম সাহেব বলেন, দোষটা
দোষটা ওদের না, আমি ভুল করে মসজিদের দরজা খোলা রেখে গিয়েছিলাম। অবলা প্রাণী, দরজা খোলা দেখেই ঢুকে গিয়েছে, কেউ ইচ্ছে করে ঢুকায়নি। ইমাম সাহেব পরিবেশ শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করেন। পরদিন স্থানীয় চার্চে খ্রিস্টানদের একটি অনুষ্ঠান ছিল। গ্রামের ছোট ছোট মুসলিম বাচ্চারাও সেই অনুষ্ঠান জানালা দিয়ে উকি দিয়ে দেখছিল। ওখানে খ্রিস্টান বাচ্চারা নাটক পরিবেশন করছিল। অনুষ্ঠান শেষে সবার কপালে ক্রিজ টেকে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সবাই যখন চার্চ থেকে বের হচ্ছিল, তখন হঠাৎ একজন লক্ষ্য করে তাদের কপাল থেকে রক্ত পড়ছে। একে একে সবাই বিষয়টি খেয়াল করে। সবাই খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে, বিষয়টিকে তারা অশুভ মনে করে। তখন একজন খ্রিস্টান ব্যক্তির চোখ যায় মুসলিম বাচ্চাগুলোর দিকে। একটি বাচ্চা ক্রেস্টে ভর করে হাঁটছিল। সে তাকে তাড়া দেয় আর গালমন্দ করতে থাকে, বলতে থাকে এগুলো সবই তোরা করেছিস, এগুলো তোদের কাজ। লোকটি ওই বাচ্চাটিকে মারতে থাকে, কিন্তু তাকে বাধা দেওয়ার জন্য ওখানে সবাই চিৎকার করতে থাকে। এরই মধ্যে বাচ্চাটির মা সেখানে চলে আসে, আর সে তার বাচ্চাকে আগলে ধরে বলে, আপনি কেমন মানুষ, এত বড় মানুষের একটি পঙ্গু বাচ্চার উপর আক্রমণ করেছেন, আপনার লজ্জা নেই? লোকটিও চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু আশপাশে সবাই লোকটিকে বাধা দেয়। মহিলাটি তার বাচ্চাকে সান্ত্বনা দেয়, বলে বাবা তুমি কষ্ট পেও না, তোমাকে কতদিন নিষেধ করেছি চার্চের সামনে এসে না খেলতে, আমার কথা তো তুমি একদমই শোনো না। মহিলাটি তার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছিল, তখন অন্য একজন খ্রিস্টান মহিলা দৌড়ে আসে আর তাকে বলে, তুমি প্লিজ তোমার স্বামীকে বলো না, তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তখন মুসলিম মহিলাটি উত্তর দেয়, আমিও আপনাদের মতোই শান্তি চাই, আমি আমার স্বামীকে কিছুই বলবো না। মুসলিম মহিলাটি তার বাচ্চাকেও শিখিয়ে দেয়, তোমার বাবাকে কিচ্ছু বলবে না। দৃশ্য পরিবর্তন হয়। এদিকে আমার সহ কয়েকজন মহিলা মিলে খুঁজে বের করেছে রক্তের পেছনের রহস্য। মূলত কেউ মুরগি জবাই করে তার রক্তই এখানে রেখে গিয়েছে। এই বিষয়টি নিয়ে মহিলারা মিটিং এ বসেছে, কিভাবে কি করা যায় সবাই আলোচনা করতে থাকে। আর ফাইনালি সবাই মেয়রের ওয়াইফের দিকে তাকায়, তারা কিছু একটা ভাবছে। এখান থেকে দৃশ্য চলে আসে চার্চে। মেয়রের ওয়াইফ অভিনয় করছে, সে সবাইকে বোঝাতে চাচ্ছে তার উপরে মাদার মেরি ভর করেছে, তাকে সে অনেক কথা বলছে, সে সবাইকে মিলেমিশে থাকতে বলেছে, কোনো রক্তপাত করতে নিষেধ করেছে। আমালরা সবকিছু মেয়রের ওয়াইফকে শিখিয়ে দিচ্ছিল, আর তিনি সেগুলোই বলছিলেন। প্রথমে মানুষ ইন্টারেস্ট দেখালেও একসময় মানুষ হতাশ হয়ে সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে। মেয়র তখন এসে তার ওয়াইফকে বলে, তুমি বাড়ি চলো। তাদের এই প্ল্যানটা খুব একটা বেশি সাকসেসফুল হয় না। আমাল একটি দীর্ঘশ্বাস ফেলে। রাতের বেলা মহিলারা বসে চিন্তা করছিল যে কি করা যায়, পুরুষদের মাইন্ড কিভাবে অন্যদিকে ডাইভার্ট করা যায়। তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল। হঠাৎই তাদের চোখ যায় একটি নেকেড পোস্টারের দিকে। আমরা বুঝতে পারি তারা নতুন কোন আইডিয়া খুঁজে পেয়েছে। আর পরদিন সকালবেলা থেকেই আমরা দেখতে পাই মহিলাদের কাছে যত জমানো টাকা ছিল তারা সকল টাকা এক জায়গায় করছে। আপনাদের তো নিশ্চয়ই সেই পোস্টারের কথা মনে আছে, রাশিয়ান ডান্স গ্রুপের পোস্টার। এই গ্রামের মহিলারা মিলে সিদ্ধান্ত নিয়েছে এই গ্রামের পুরুষদের মাইন্ড ডাইভার্ট করার জন্য সেই ডান্স গ্রুপকে এই গ্রামে নিয়ে আসবে। আর তাদের নিয়ে আসার দায়িত্ব পড়েছে নাসিমার রোকসের উপরে। ওই দিন রাতের বেলায় নাসিমার রোকস রওনা হয়েছে একজন খ্রিস্টান মহিলা আর একজন মুসলিম মহিলা প্রতিনিধি নিয়ে। তারা চারজন মিলে শহরে যাচ্ছে সেই ডান্স গ্রুপকে নিয়ে আসার জন্য। এই মহিলা দুজন কখনোই এই গ্রামের বাইরে বের হয়নি। তারা দুজন যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। তারা দুজনে অনেক খুশি। পরদিন সকালবেলা আমরা দেখতে পাই একটি বাস গ্রামের রাস্তার মাথায় এসে থেমেছে। বাস থেকে একে একে সেই রাশিয়ান ডান্স গ্রুপের মেয়েরা নামছে। বাকি মহিলারা দূর থেকে দূরবীন দিয়ে দেখছিল। ওই পোস্টার দেখে দেখে প্রত্যেকের নাম তাদের মুখস্থ হয়ে গিয়েছে। তা তারা দূরবীনে দেখে দেখেই বলে দিচ্ছিল। গ্রামের ইয়াং ছেলেদের দায়িত্ব পড়েছে ব্যাগগুলো বহন করার। হঠাৎই আমরা বিকট একটি শব্দ শুনতে পাই। এটাও প্ল্যানিং ছিল। বাসটিকে নষ্ট করে দেওয়া হয়েছে যাতে এই মেয়েগুলো আরো বেশ কিছুদিন এই গ্রামে আটকে থাকে। গ্রামের বাচ্চা থেকে ইয়াং সবাই রাশিয়ান মেয়েগুলোর পেছনে পেছনে হাঁটছিল। আমাদের রেস্টুরেন্টের চারপাশে গ্রামের পুরুষদের ভিড়, কারণ ভেতরে রাশিয়ান মেয়ে সহ মহিলারা মিটিং করছে। গ্রামের সবাই উকিঝুঁকি মারছে ভেতরে, আর ভিতরে সবাই গল্পে মেতে উঠেছে। আর মহিলাদের উদ্দেশ্য তো এটাই, যাতে পুরুষরা ধর্মযুদ্ধ বাদ দিয়ে এদিকে মন দেয়, যাতে তারা ভুলে যায় বর্তমান দেশের পরিস্থিতি। বাইরে তো একজন সবাইকে বোঝাচ্ছে এই রাশিয়ান মেয়েদের দেখার জন্য শহরে তো কোটি কোটি টাকা ওড়ায়, তারা খুব ভালো নাচতে পারে। আরো অনেক প্রশংসা করতে থাকে সে। এই লোকটিকেও আসলে গ্রামের মহিলারাই ঠিক করেছে। এই কথার মাঝেই মহিলারা মূল দরজার সামনে আসে, আর একজন সবার উদ্দেশ্যে বলতে থাকে, দেখুন এই মহিলারা বিপদে পড়েছে, তাদের বাসটা আমাদের গ্রামের সামনেই নষ্ট হয়ে গিয়েছে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, এদেরকে আমাদের গ্রামে থাকার ব্যবস্থা করুন। আপনারা সাধ্যমতো আতিথেয়তা করুন। তাই আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। তিনি এক একজন মেয়ের দায়িত্ব এক এক গ্রুপের উপরে দেন। এটাও প্রি প্ল্যান, আর এমনভাবে করা হয়েছে যাতে মুসলিম এবং খ্রিস্টান পুরুষ গ্রুপ আলাদা আলাদাভাবে ব্যস্ত থাকে। মেয়েদেরকে যার যার থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। রাশিয়ান মেয়েগুলো নিজেদের মধ্যে কথা বলছিল, তারাও বিষয়টিতে খুবই মজা পাচ্ছে। পরদিন সকালবেলা দেখা যায় এক অদ্ভুত কাণ্ড। এখানে তো কোনো সমুদ্র নেই, কিন্তু রাশিয়ান মেয়েদের সমুদ্র পছন্দ, সেটাই গ্রামের পুরুষরা জানতে পেরেছে। তাই তারা কৃত্রিমভাবে একটি জায়গায় পানি ঢালে, আর তার মধ্যে লবণ ঢেলে সমুদ্র বানানোর চেষ্টা করছে। গ্রামের মহিলারা সবাই পা ভিজিয়ে বসে আছে। গ্রামের বয়স্ক থেকে বাচ্চা শিশুটাও এই কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে।
গ্রামে একটি মাত্র সেলুন, সেখানে আজ লম্বা ভিড়, সবাই তাদের হেয়ার কাট দিতে এসেছে। নাসিম আর রোকস খাতায় লিখে নিচ্ছে কার কেমন হেয়ার কাট প্রয়োজন। রাশিয়ান মেয়েগুলো গ্রাম ভিজিটে বের হয়েছে। তারা সেই লোকাল কবরস্থানে এসেছে যেখানে মুসলিম এবং খ্রিস্টানদের কবর পাশাপাশি। তাদের কাছে বিষয়টি খুবই অদ্ভুত লাগে। তারা এই গ্রামে কেন এসেছে সেটা তারা জানে, কিন্তু তার পেছনের কারণটা তারা আজ চাক্ষুষ দেখছে। এর আগে এই গ্রামে ধর্মযুদ্ধে হারিয়েছে অনেকগুলো প্রাণ। তাদের ছবিগুলো প্রত্যেক কবরের সামনে রাখা। তারা দেখে অনেক আফসোস করছিল, অনেক খারাপ লাগছিল এই গ্রামের ইতিহাস ভেবে। এদিকে আজ ছিল জুমার দিন। আমরা দেখতে পাই গ্রামের মুসলিম ছেলেদের পায়ে জুতো নেই। তারা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে আমালের ক্যাফের দিকে যাচ্ছে। কে বা কারা তাদের জুতোগুলো মসজিদের সামনে থেকে চুরি করেছে, এ নিয়ে ছেলেগুলো বেশ রেগে আছে। এদিকে ক্যাফেতে বসে থাকা একটি খ্রিস্টান ছেলে তাদের এই বিষয়টি নিয়ে অনেক মজা নেয়। এক কথায় দুই কথায় সেখানে ঝগড়া শুরু হয়ে যায়। জুতোর ঝগড়াটা শেষ পর্যন্ত পৌঁছে ধর্মীয় ঝগড়ায়। দুই পক্ষই কেউ কাউকে ছাড়ছে না। মুহূর্তের মধ্যে সেখানে অন্যরকম পরিবেশ শুরু হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা বাচ্চাটাও অনেক ভয় পাচ্ছে। আমাল তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার কোনো কথাই শুনছে না। আমাল যে বাচ্চাটিকে কোলে তুলে নেয় আর তাকে বুকের সাথে চেপে ধরে। এই বাচ্চাটা মূলত আমালেরই। এদিকে ঝগড়া এখনো চলমান। একসময় ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। আমাল এবার নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলে। সে প্রচন্ড চিৎকার করছে। প্রথমে সে বকাবকি করছিল খ্রিস্টান ছেলেদের, তারপর সে আসে রবির কাছে। এবার সে রবিকে ঝাড়ি দিতে শুরু করে। তোমাদের এই ধর্মীয় যুদ্ধে আমি আমার বাচ্চার বাবাকে হারিয়েছি, ও এতিম হয়েছে। তোমরা আরো যুদ্ধ করো, শেষ করে ফেলো সবকিছু। আমরা মেয়েরাই পৃথিবীতে এসেছি তো শুধু কালো কাপড় পরতে আর তোমাদের যুদ্ধ দেখতে। আমার রাগ করে সেখান থেকে সবাইকে বের করে দেয়। তারপর সে তার বাচ্চাকে বুকে চেপে ধরে সেখানে বসে থাকে। বাচ্চাটি কোল থেকে নেমে যেয়ে ক্যাফের দরজা আটকে দেয়। তারপর সে তার মায়ের কাছে আসে। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলা আমাল দূরবীন দিয়ে দেখতে পায় রবি সহ গ্রামের মুসলিম ছেলেরা বসে মিটিং করছে। আমাল বুঝে যায় তারা নিশ্চয়ই কোনো প্ল্যানিং করছে, কিন্তু কি সেটা সে জানে না। আর মহিলারাও সেটা জানার জন্য নতুন একটি প্ল্যানিং করেছে। আমাল আর দুজন মুসলিম মহিলা তারা একজন রাশিয়ানকে বুঝিয়েছে আজ রাতে তাকে রবির বাসায় থাকতে হবে। তারা রবির বাসার একদম কাছাকাছি চলে আসে। আমাল ওই রাশিয়ান মেয়েকে বুঝিয়ে দেয় এটা হচ্ছে টেপ রেকর্ডার। রাশিয়ান মহিলা বলে আমি জানি এবং কিভাবে ইউজ করতে হয় সেটাও বুঝি। আমাল রবির বাসায় নক করে। রবি দরজা খুলে দেয় আর কিছুটা অবাক হয়। তখন আমালের সাথে থাকা মুসলিম মহিলা রবিকে বলে ওর আমার বাসায় প্রবলেম হচ্ছিল। আমার বাসায় তো বিড়াল রয়েছে, তাতে ওর অ্যালার্জি আছে, তাই ঘুমাতে পারছে না। আজ রাতটাও তোমার বাসায় থাকবে। রবি বলে আপনারা কি পাগল হয়ে গিয়েছেন? আমি ব্যাচেলর একজন মানুষ, সে কিভাবে আমার সাথে থাকবে? মহিলাটি বলে ও কোনো ব্যাপার না, তোমরা আলাদা রুমে থাকবে। এটা বলে ওই মহিলা জোর করে ঘরের মধ্যে ঢুকে যায়। তারা চারজনই ডাইনিং টেবিলে বসে কথা বলছিল। আমাল ইংলিশ খুব ভালোই বোঝে, কিন্তু রবি অশিক্ষিত, সে ইংলিশের কিছুই বোঝে না। সে আমালকে জেলাস ফিল করানোর জন্য আমালকে দিয়ে রাশিয়ান মহিলাকে নানা কথা বলাচ্ছিল। তার বয়স কত, বিয়ে হয়েছে কিনা। আমাল মনে মনে বেশ জেলাস হচ্ছিল, কিন্তু তারপর সে কিছু বুঝতে দিতে চাচ্ছিল না। কিন্তু একসময় সে আর কন্ট্রোল করতে পারে না। সে রাগ করেই সেখান থেকে বেরিয়ে যায়। আমাল গভীর রাতে জঙ্গলের পথ ধরে হাঁটছিল। তখন ব্যাকগ্রাউন্ড থেকে খুব সুন্দর একটি গান হচ্ছিল। রাতের তখন প্রায় শেষ ভাগ। নাসিমার রোকসও পণ্য নিয়ে বেরিয়ে পড়েছে। তারাও শহরের দিকে রওনা হয়েছে। এদিকে গ্রামের সবাই তখন ঘুমাচ্ছিল আর এক একজন এক এক কাজ করছিল। এভাবে সময়ের সাথে ভোর হয়ে যায়। নাসিমার রোকস শহরের কাছাকাছি পৌঁছে গিয়েছে। গ্রামের সবাই তখনও ঘুমাচ্ছিল আর আমাল গানের সাথে সাথে জঙ্গলের পথ ধরে দৌড়াচ্ছিল। এভাবে সকাল হয়ে যায়। গ্রামের মুসলিম ছেলেরা সবাই রবির বাসায় মিটিং এ বসেছে কিভাবে কি করা যায়। তখন আমরা সেই রাশিয়ান মহিলাকে দেখতে পাই। সে সেই টেপ রেকর্ডারটি অন করে নেয় আর নিজের পকেটের মধ্যে লুকিয়ে ফেলে। তারপর সে ওখানে বসে থাকা সবাইকে যে হাই বলে। পুরুষরা তাকে দেখে এতটাই এক্সাইটেড হয়ে যায় যে কে কি করবে বুঝে উঠতে পারছে না। রাশিয়ান মেয়েটি সবার সাথে হাই হ্যালো করছে আর সবাই তার দিকে তাকিয়ে আছে। হঠাৎই সে একটু পানি চায় আর তাকে পানি দেওয়ার জন্য ওখানে সবাই উঠে যায়। এরপর মহিলাটি অভিনয় করতে শুরু করে। এখানে তো অনেক গরম। সে তার উপরের স্কার্টটি খুলে সেখানে রেখে দেয় যার মধ্যে সেই টেপ রেকর্ডারটি ছিল। আর তারপর রাশিয়ান মহিলাটি সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। সবাই তাদের পূর্বের আলোচনায় মেতে ওঠে। দৃশ্য পরিবর্তন হয়। সন্ধ্যাবেলা রোকস আর নাসিম গাড়ি নিয়ে ফিরে আসে, কিন্তু রোকস কেমন যেন চুপচাপ। নাসিমের মা তার বড় বোন রীতা বের হয়। নাসিমের মা আপন মনে বকবক করতে থাকে, এই ছেলে দুটোকে নিয়ে আর পারি না। তোরা প্রত্যেকদিন এত দেরি কেন করিস? কত চিন্তা হয় জানিস? কিন্তু নাসিমের কোনো নড়াচড়া নেই। নাসিমের মা জিজ্ঞেস করে কি হয়েছে বাবা তোর? সে নাসিমকে ধরে আর আমরা তখন দেখতে পাই নাসিমের মাথায় গুলিবিদ্ধ, সে মারা গিয়েছে। নাসিমের মায়ের সেই কি চিৎকার, কি হয়েছে বাবা তোর? মার সাথে কথা বল, সারাদিন তোর পথ চেয়ে বসে থাকি, চুপ কেন করে আছিস? কথা বল আমার সাথে। নাসিমের মা যে রোকসকে ধরে, রোকস বল আমার বাবার কি হয়েছে? ও কথা কেন বলছে না? রোকস নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নাসিমের মায়ের সে কি কান্না। মুভির এই অংশে চোখের পানি ধরে রাখা সত্যিই কঠিন, অনেক কঠিন। রোকস একসময় চোখের পানি ছেড়ে দেয় আর বলে সব দোষ আমার, আমরা আজ অন্য পথ দিয়ে আসছিলাম। সেখানে খ্রিস্টান মুসলমানদের মধ্যে গোলাগুলি হচ্ছিল। কখন যে নাসিমের মাথায় গুলি লেগে গেল বুঝতেই পারিনি। সব দোষ আমার।
মার। এদিকে নাসিমের মায়ের কান্নায় চারদিক ভারী হয়ে উঠেছে। রোকস তখন বাইক থেকে নেমে বলে ওর বড় ভাইকে আমাকে বলতে হবে। এত কিছুর মধ্যেও নাসিমের মা সেন্স হারাননি। তিনি বলেন এটা করিস না, এটা করলে এই গ্রামে আরো রক্তপাত হবে, আরো জীবন যাবে। আমি আমার একটা ছেলেকে হারিয়েছি, আর একটা ছেলেকে হারাতে চাই না। ওকে বলার দরকার হলে আমি বলবো। দৃশ্য পরিবর্তন হয়। নাসিমের মার বোন নাসিমকে গোসল করায়, আর তারপর তারা তিনজন মিলে নাসিমকে নিয়ে রওনা হয় জঙ্গলের দিকে। নাসিমদের বাড়ির পেছনে পুরনো একটি কুয়ো রয়েছে। নাসিমকে একটি দড়ির মাধ্যমে সেই কুয়োর মধ্যে ঢোকানো হয়, যাতে এই গ্রামে তার মৃত্যুর খবর কেউ না জানতে পারে। আর যদি এই বিষয়টি নাসিমের বড় ভাই জানতে পারে, তাহলে আবার এই গ্রামে নতুন করে যুদ্ধ হবে। এই মা ছেলেকে কবরও দিতে পারেনি। সে আপন মনে পাহাড়ের উপরে দৌড়াচ্ছে, আর একসময় সে চার্চে চলে আসে। সে মাদার মেরির সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, তুমি কোনো মা না, তুমি কেন আমার সন্তানকে কেড়ে নিলে? সন্তান হারানোর কষ্ট তুমি কি বুঝবে? আমার এই পেটেও বড় হয়েছে, কত কষ্ট করে বড় করেছি, আর তুমি কেড়ে নিলে? আমি আর তোমার সামনে আসবো না, কিন্তু তোমাকে প্রমিস করছি আমি এই গ্রামে রক্তপাত হতে দিব না। নাসিমের মা সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা রোকস, নাসিমের মা, নাসিমের বোন সবাই স্বাভাবিক থাকার অভিনয় করতে থাকে, কিন্তু নাসিমের বড় বোন নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছে না। তখন নাসিমের মা বলে, এটুকু কষ্ট করতেই হবে মা, তুই রঙিন ড্রেস পরে নে, কেউ যেন কিছু না বুঝতে পারে। আর সে রোকসকে বলে, যদি কেউ নাসিমের কথা জিজ্ঞেস করে তাহলে বলবে অসুস্থ। রোকসও মাথা নেড়ে সম্মতি জানায়। দৃশ্য পরিবর্তন হয়। নাসিমের মা প্রতিদিনের মতোই নাসিমের ব্যবহারের জিনিসগুলো ধৌত করছিল, কিন্তু এই জামা কাপড়ের পেছনের মানুষটা যে মারা গিয়েছে, তাই তিনজন মানুষের বাইরে কেউই জানে না। মৃত সন্তানের এই ড্রেসগুলো পরিষ্কার করতে এই মায়ের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও সে বুকের উপর পাথর চেপে করে যাচ্ছিল। সন্ধ্যাবেলায় নাসিমের মা নাসিমের ঘরে আসে, তার বিছানাটাকে খুব সুন্দরভাবে সাজায়, রুমের আলোটাও জেলে রাখে, যাতে বাইরে থেকে মনে হয় নাসিমের ঘরের মধ্যেই আছে। দৃশ্য পরিবর্তন হয়। রোকস সকালবেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তখন সেখানে রোকসের আরেকটি বন্ধু আসে, আর দূর থেকে তাকে দেখায়, এই দেখ নাসিমের টুপি আমি পেয়েছি। রোকস এটা দেখে খুবই রেগে যায়, কারণ তার এই বন্ধু নাসিমের টুপি পরা ছিল। সে সাথে সাথে যে বলে, ওটা আমাকে দে, তোর এত বড় সাহস কিভাবে হলো, তুই নাসিমের টুপি পরলি? দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। রোকসের সেই বন্ধু বলে, নাসিমকে টুপি দিতে হলে আমি দিব, তুই এমন ব্যবহার কেন করছিস? দেখে মনে হচ্ছে টুপিটা তোর। ওখানকার সবাই মিলে তাদের দুজনকে ঠেকিয়ে দেয়। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই, রোকসের সেই বন্ধু তার মাকে নিয়ে রওনা হয়েছে নাসিমের বাড়ির দিকে। তার মা তাকে নিয়ে যাচ্ছে নাসিমকে তার টুপিটি ফেরত দেওয়ার জন্য। ছেলেটি যাবার পথে তার মাকে দেখায়, এখানে আমি গতকাল নাসিমের টুপিটি কুড়িয়ে পেয়েছিলাম। ছেলেটির মা বলে, বুঝতে পেরেছি, এখন চল যে নাসিমের কাছে ক্ষমা চাবি। তারা যে নাসিমদের বাড়ির দরজায় কড়া নাড়তে থাকে। অশ্রুভেজা চোখে নাসিমের মা বের হন। মহিলাটি খুশি মনে জিজ্ঞেস করে, নাসিম কোথায়? আমার ছেলেও টুপিটি নিয়ে গিয়েছিল, ওকে আমি নিজে ধরে নিয়ে এসেছি নাসিমের কাছে ক্ষমা চাওয়ানোর জন্য। নাসিমের মা বলে, ও বাসার মধ্যে আছে। তখন মহিলাটি তার ছেলেকে নিয়ে ঢুকতে যায়। নাসিমের মা বলে, ঢোকার দরকার নেই, ওর বসন্ত উঠেছে, আর বসন্ত তো ছোঁয়াছে, এখন গেলে ওরও হতে পারে। মহিলাটি বলে, আরে ধুর, এসব কিছু হবে না, চলো ভিতরে চলো, ওকে দিয়ে আমি নাসিমের কাছে ক্ষমা চাওয়াবই। নাসিমের মায়ের চোখে তখনও পানি ছিল। সে বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু ওই মহিলাও নাছর বান্দা। সে বাড়ির ভেতরে ঢুকে যায়, আর তার ছেলেকে জোর করে নাসিমের কাছে ক্ষমা চেতে বলে। ছেলেটি দরজার সামনে দাঁড়িয়ে নাসিমকে ডাকতে থাকে। ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই, আর সারা শব্দ তো আসারও কথা না। নাসিমের মা কয়েকবারই বলে যে যথেষ্ট হয়েছে, আমি নাসিমকে বুঝিয়ে বলবো, কিন্তু ওই মহিলা বলে না। সে তার ছেলেকে বলে, তুই দরজার বাইরে দাঁড়িয়ে থেকেই ওর কাছে ক্ষমা চা। ছেলেটি তাই করে। সে নাসিমের কাছে ক্ষমা চাইতে থাকে, আর বলে, তোমার টুপিটা অক্ষত আছে, আমি ধুলো ময়লা সব পরিষ্কার করে রেখে দিয়েছি। ছেলেটি ঘুরে বলে, মা এবার হয়েছে। এদিকে নাসিমের মা আড়ালে দাঁড়িয়ে কাঁদছেন আর চোখের পানি মুছছেন। ওই মহিলাটি নাসিমদের বাসা থেকে বের হয়, আর যে আবার আগে নাসিমের মায়ের উদ্দেশ্যে বলে, তোমার চেহারাটা দেখে মোটেও স্বাভাবিক লাগছে না, তোমার কি কিছু হয়েছে? ছেলেকে নিয়ে এত চিন্তা করো না, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মহিলাটি তার ছেলেকে নিয়ে চলে যান। আর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই, সেই মহিলাটি আমাল সহ আরো কয়েকজন নিয়ে আবারও নাসিমদের বাসার দিকে এসেছে। তারা সবাই আবারও দরজায় কড়া নাড়ে। নাসিমের মা আবারও খুলে দেন, তার চোখে তখনও পানি ছিল। তারা সবাই নাসিমের মাকে সান্ত্বনা দিতে থাকে, আরে আমারও তো বসন্ত হয়েছিল, আমি জানি কিভাবে চিকিৎসা করতে হয়, চলো ওর চিকিৎসা করি। নাসিমের মা কাঁদছেন, তিনি চুপচাপ। তখন ওখানকার একজন মহিলা নাসিমের মাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো কি হয়েছে? নাসিমের মা নিজেকে ধরে রাখতে পারেন না। দৃশ্য চলে আসে নাসিমদের বাসার ভেতরে। ওখানে থাকা সবাই কাঁদছে আর টিস্যু দিয়ে চোখ মুছছে। তারা কেউই নাসিমের মৃত্যুকে মেনে নিতে পারেনি, কিন্তু তারা সবাই আলোচনা করছিল, এই ঘটনা যদি গ্রামে জানাজানি হয় আবারও যুদ্ধ শুরু হবে। সবাই প্ল্যানিং করছিল নাসিমের মৃত্যুটাকে কিভাবে আপাতত লুকানো যায়। এর মধ্যে আমরা বাইরে দেখতে পাই, নাসিমের বড় ভাই খুব রাগান্বিতভাবে তাদের বাড়ির দিকেই আসছে। শেষে দরজায় জোরে জোরে কড়া নাড়ে। ওখানে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, সবাই নিজেদের চোখ মুছতে শুরু করে। নাসিমের মা দরজা খুলে দেন। তার ছেলে ঘরে ঢোকা মাত্রই পাগলের মতো কিছু একটা খুঁজছে। সে আসলে তাদের বন্দুকটি খুঁজছিল। সে চারদিকে একদম ওলটপালট করে রেখেছে। এদিকে বাকি
সবাই ভয় পাচ্ছে। একসময় নাসিমের বড় ভাই নাসিমের দরজার সামনে যায় আর বলে নাসিম এখনো দরজা খোলেনি। সে তার মাকে বলে ওকে দরজা খুলতে বলো, ওর রুমের মধ্যে আমাকে খুঁজতে হবে। নাসিমের মা নাসিমের বড় ভাইকে বোঝায় ও অসুস্থ, এখন যাওয়ার দরকার নেই, আমি পরে খুঁজে রাখবো। নাসিমের বড় ভাই বলে না, আমার এক্ষুনি দরকার। নাসিমের বড় ভাই জোর করে দরজা খুলতে যায়। নাসিমের মা তাকে বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে থাকে, কিন্তু একসময় কোনো লাভ হয় না। নাসিমের বড় ভাই জোর করে দরজা খুলে ফেলে। নাসিমের বিছানাটা ফাঁকা, রুমটা শুনশান সাজানো, ভেতরে নাসিম নেই। তার আর বুঝতে বাকি থাকে না, চারপাশটা একদম নীরব হয়ে গিয়েছে। সে তার মাকে জিজ্ঞেস করে, মা নাসিম কোথায়, ওর কি হয়েছে? নাসিমের মা প্রচন্ড কাঁদতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। নাসিমের বড় ভাইয়ের আর কিচ্ছু বুঝতে বাকি থাকে না। সে জিজ্ঞেস করে, ওকে কারা মেরেছে? মা বলো, ওকে কারা মেরেছে, কথা বলছো না কেন? নাসিমের মা শুধু ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। নাসিমের বড় ভাই একদম পাগলের মতো হয়ে গিয়েছে। সে উঠে চলে যায় তাদের বন্দুকটি খুঁজতে। নাসিমের মাও চোখ মুছে তার পিছু পিছু যায় আর চিৎকার করে বলে, এই গ্রামের কারো কোনো দোষ নেই। কিন্তু নাসিমের বড় ভাইকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। তখন পেছনে আমরা বন্দুক হাতে নাসিমের মাকে দেখতে পাই। সে তার বড় ছেলের দিকে তাক করে আছে। নাসিমের বড় ভাই বলে, মা তুমি কি পাগল হয়ে গিয়েছো? ওরা আমার ভাইকে মেরেছে, আমি কাউকে ছাড়বো না। নাসিমের মা কাঁদছেন আর কাঁপা কাঁপা হাতে বলছে, আমি আমার এক ছেলেকে হারিয়েছি, তোকে আমি হারাতে পারবো না। নাসিমের ভাই কোনো কথাই শুনতে রাজি না। সে দৌড়ে বের হতে যায়। তখনই নাসিমের মা তার বড় ছেলের পায়ে গুলি করেন। নাসিমের বড় ভাই মাটিতে পড়ে যায়। সবাই এসে তাকে ধরে। নাসিমের মা অনেক কাঁদছেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, সন্তানের মৃত্যুমুখ দেখা যে কতটা কষ্টের তা তোরা কি বুঝবি? আমি তোকে আর হারাতে চাই না। আর তোর ভাইয়ের মৃত্যুর পেছনে এই গ্রামের কারো কোনো দোষ নেই, না কোনো মুসলিমের না কোনো খ্রিস্টানের। দৃশ্য পরিবর্তন হয়। আমরা ইমাম এবং চার্চের ফাদারকে পাশাপাশি দুই রুমে বন্দি দেখতে পাই। তারা নিজেদের মধ্যে কথা বলছে। তারা দুজনেই অনেক চেষ্টা করেছে এই গ্রামের শান্তি বজায় রাখার জন্য, কিন্তু এখন যে পর্যায়ে এসেছে ধীরে ধীরে সবকিছুই তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। তারা দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে যাতে এই গ্রামে শান্তি বজায় থাকে। আর তারপর তারা দুজন মিলে আলোচনা করে নেয়, আমাদের মনে হয় গ্রামের মহিলাদের কথাই মেনে নেওয়া উচিত, না হলে এই গ্রামে অনেক বড় দাঙ্গা শুরু হয়ে যাবে। আর আমরা সামনেই দেখতে পাই গ্রামের মহিলারা লাইন করে বসে আছে। দুজনে রাজি হয়েছে দেখে তারাও খুশি। এরপর তাদের প্ল্যানিং অনুযায়ী শুরু হয় নতুন এক আয়োজন। তারা ঘুমের ওষুধ গুঁড়ি করছে, সে সাথে বানাচ্ছে অনেক আইটেমের খাবার। সবাই গানের তালে তালে কাজ করছিল। নেশার জন্য বানানো হচ্ছে নানা ধরনের পানীয়, আর সবকিছুর মধ্যেই মেশানো হচ্ছে ঘুমের ওষুধ। ইমাম এবং ফাদার মাইকের কাছে এসেছে। প্রথমে ইমাম অ্যানাউন্সমেন্ট করে, আজ সন্ধ্যাবেলা যে মিটিং রয়েছে সেখানে সকল মুসলিম পুরুষদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। আজ আমরা আমাদের গ্রামের অতিথিদের বিদায় দিব, আর কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও রয়েছে। এরপর ফাদার অ্যানাউন্সমেন্ট করেন, সকল খ্রিস্টান লোকদের আজ সন্ধ্যের মিটিং এ থাকা বাধ্যতামূলক, একজনও যেন মিস না যায়। ঘোষণা মাইকের মাধ্যমে পৌঁছে যায় পুরো গ্রামে। মহিলারা অত দুঃখ কষ্টের মাঝেও অনেক মজা করে নানা ধরনের খাবার বানাচ্ছিল। দৃশ্য পরিবর্তন হয়। সন্ধ্যেবেলা গ্রামের সকল পুরুষরা এসে হাজির হয়। তারা সবাই একসাথেই বসেছে। সবাইকে নানা ধরনের খাবার দেওয়া হচ্ছিল। ওখানে থাকা সবাই মজা করেই খাচ্ছিল, কিন্তু বাচ্চাদের কিছু খেতে দেওয়া হচ্ছিল না। আর গ্রামের পুরুষরা যারা খাচ্ছিল দূর থেকে একজন মহিলা সেগুলো নোট করে রাখছিল, যাতে করে একজনও বাদ না যায়। মেয়রের ওয়াইফকে অন্যরা জিজ্ঞেস করে, মেয়রকে তো দেখছি না। সে বলে, তাকে আমি বাসায় বুঝ করে এসেছি। আমরা দেখতে পাই মেয়র ঘুমের ওষুধ মেশানো কেক খেয়ে অলরেডি ঘুম। এদিকে সবাই খুশিতে মেতে উঠেছে। ধীরে ধীরে সবাইকে নেশায় ধরেছে, আর সেই সাথে রয়েছে ঘুমের ওষুধ। সবাই আবল তাবল বকতে শুরু করেছে। আর আমাল সহ কয়েকজন মহিলা চলে যায় একটি গোপন স্থানে। সেখানে তারা কিছু একটা হিসেব নিকেশ করছে। তারা কোনো একটি নির্দিষ্ট জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আর কিছুটা খোঁজাখুঁজির পর তারা মাটি করে সেই জায়গাটি পেয়ে যায়। এখানে আসলে গ্রামের সকল অস্ত্র লুকানো রয়েছে। তারা একে একে সকল অস্ত্র বের করে, যেগুলো দিয়ে গ্রামের মানুষেরা অতীতেও যুদ্ধ করেছে। আর সেই অস্ত্রগুলোকে ওখান থেকে সরিয়ে তারা নতুন একটি জায়গায় লুকিয়ে রাখে। আর অন্যদিকে তখনও ভরপুর অনুষ্ঠান চলছিল। দৃশ্য পরিবর্তন হয়। সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে, কিন্তু পুরো গ্রাম একদমই ফাঁকা। তখন মেয়রের ধীরে ধীরে ঘুম ভাঙে। সে ঘুম ঘুম চোখে উঠে ঘরের মধ্যে হাঁটছিল। হঠাৎই তার চোখ যায় দেওয়ালে, সেখানে বড় করে লেখা আল্লাহ। এরপর তিনি লক্ষ্য করেন তার পুরো ঘর জুড়ে ইসলামিক সব জিনিস দিয়ে ভর্তি। তার মাথায় কিছুই ঢুকছে না। সে ভাবছে সে হয়তো স্বপ্ন দেখছে। এরপর সে আরো শক হয়, তার ওয়াইফ নামাজ পড়ছে। সে পেছন দিয়ে ডাক দিয়ে বলছে, তুমি ইয়োগা শুরু করেছো? তার ওয়াইফ নামাজ শেষ করে বলে, তুমি তো একটু ফজরে উঠতে পারো, সময় মতো নামাজটা পড়তে পারো। মেয়র হাসছেন, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তিনি কিছুই বুঝতে পারছেন না যে এসব কি হচ্ছে। ঠিক অনুরূপ ভাবে মুসলিম মহিলারাও খ্রিস্টানের অভিনয় করছে। তাদের স্বামী সন্তানরাও কিছু বুঝতে পারছে না যে রাতারাতি এই গ্রামে কি হয়ে গেল। সকল মহিলারা তাদের ধর্ম বদলে ফেললো। এরপরে আমরা নাসিমের মাকে দেখতে পাই। সে মুসলিমদের পোশাক পরে এসে বড় ছেলের পাশে বসেছে। তার বড় ছেলের চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে। নাসিমের মা তার সন্তানের মুখের বাঁধন খুলে দেন। আর তিনি এবার খুব ধীর গলায় বলেন, বাবা তুমি যাদের সব থেকে বেশি ঘৃণা করো, আমি এখন তাদেরই একজন হয়ে গিয়েছি। তোমার যদি তাদেরকে গুলি করতেই হয়
তাহলে আমাকে দিয়েই শুরু করো। দৃশ্য পরিবর্তন হয়। নাসিমের কফিনটি স্থানীয় কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রামের পুরুষ থেকে মহিলা, বাচ্চা থেকে বুড়ো সবাই সেই যাত্রায় যোগ দিয়েছে। সবাই কালো পোশাক পরেছে। নাসিমের জন্য মুসলিম থেকে খ্রিস্টান সবার চোখে পানি। রোকস সবার পেছনে হাঁটছে। তখন ব্যাকগ্রাউন্ড থেকে একজন মহিলা বলে, এটাই ছিল আমাদের গ্রামের গল্প। যখন পুরো দেশ ধর্মযুদ্ধে লিপ্ত ছিল তখন আমরা গ্রামের মহিলারা মিলে বেছে নিয়েছিলাম শান্তির পথ। এরপরে আমাদের আর কখনো কালো পোশাক পরতে হয়নি। তখন হঠাৎই সবাই একটি জায়গায় এসে থেমে যায়। সবাই সামনের দিকে দুপাশে তাকাচ্ছে। এক পাশে খ্রিস্টানদের কবর, অন্য পাশে মুসলিমদের। সবাই জানে নাসিমের মা তো মুসলিম হয়েছে, তাই নাসিমকে কোন সাইডে কবর দেওয়া হবে সেটা এখনো ঠিক করা হয়নি। কফিন নিয়ে সবাই ঘুরে যায় আর সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করে আমরা কোন দিকে যাব। আর এই অসমাপ্ত দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভি নিয়ে আমি কিছু বলবো না, তবে যেহেতু এটি একটি ধর্ম নিয়ে মুভি তাই আমার করা এক্সপ্লেইনে কেউ যদি আমার কোনো কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন আমি আগেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গল্পটি আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আপনারা, ভালো রাখবেন আপনাদের পাশের মানুষগুলোকে। আজকের মতো বিদায়।